যদি অ্যাবর্শন করিয়েছো, তবে তোমাকে কিভাবে ধ্বংস করতে হয় সেটা আমি দেখব। খবরদার আমার নাতিকে খুন করার চিন্তা ভাবনা করেছো তো? ফোনের ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠের হুমকি ভেসে এলো। জ্যোতি চল শক্ত করে কঠোরভাবে বলল, কি করবেন আমাকে? খুন করবেন? তবে তাই করুন পারলে। আপনাদের মতো খুনে পরিবার, খুন খারাপি ছাড়া আর কি বা করতে পারে? জিপ টেনে ছিঁড়ে ফেলবো। বাচ্চা হোক, তারপর তোমার যা খুশি করো। তালাক নাও, অন্য বিয়ে করো, আমার কিচ্ছু যায় আসে না। আমরা আমাদের নাতিকে চাই, ব্যাস। আমার খানদানের রক্ত ঝরালে এর পরিণাম খুব খারাপ হবে। আরে মুড়ির মোয়া, তাই না? 9 মাস গর্ভে ধারণ করব আমি, প্রসব যন্ত্রণা ভোগ করব আমি, শরীরের যন্ত্রণা তো আছেই। আর শেষে বাচ্চা হলে কাঠের পুতুলের মতো বাচ্চাটাকে আপনাদের হাতে তুলে দিব, তাই না? আমার গর্ভকে কি আপনার ভাড়ায় দেয়া মনে হচ্ছে, খটাইশ মহিলা? জ্যোতি ঠাস করে ফোন কেটে দিল। রাগে শরীর কাঁপছে তার। পাশেই তার মা রত্না উৎকণ্ঠা নিয়ে বসে আছেন। কি কি বলছে রে? তারা বাচ্চা চাইছে, বাকি সব যাক জাহান নামে, তাদের কিচ্ছু যায় আসে না। ফস করে নিঃশ্বাস ছেড়ে বলল জ্যোতি। পরক্ষণই আবার বলে, 9 মাস আমায় পেটে ধরতে বলছে তারা। বাচ্চা হলে সাথে সাথে নিয়ে নিবে আমার কোল ফাঁকা করে। তাহলে এই বাচ্চাটা আমি কেন রাখবো বলতে পারো? আমার কোল তো সেই শূন্যই থাকবে। আমি না পেলে তাদের কেন পেতে দিব? আমি কোনো দাতা হাতে তাই নই। কাঁপতে কাঁপতে কথাটি বলল সে। রত্না দ্রুত মেয়েকে বাহুদয় দিয়ে আবদ্ধ করে শান্ত করার চেষ্টা করে জ্যোতি এবার ঝরঝর করে কেঁদে ফেলে। আম্মা, আমার সাথে কেন এমন হলো বলতে পারো? কোন বুঝে আমাকে ওই পরিবারে বউ করে পাঠালে বলো তো? আমি আমার জীবনের বোঝা বইতে পারছি না আর। শেষমেশ যখন মুক্তি নেওয়ার সিদ্ধান্ত নিলাম, তখনই আমাকে কয়েদ করার জন্যে আমার গর্ভে ওর বংশধর এলো। আমার সাথে কেন এমন হচ্ছে আম্মা? রত্না নিজের কান্না আটকে বলল। ধৈর্য ধর মা, সব ঠিক হয়ে যাবে। জ্যোতি চোখ মুছে দৃঢ় কণ্ঠে বলে, আম্মা, এই বাচ্চাটা আমি রাখবো না। ওই খানদানের সাথে আমি সম্পর্ক ছিন্ন করে ফেলতে চাই চিরতরে। কোনো পিছুটান আমি রাখবো না ওদের জন্য, কখনোই না। রত্না হু হু করে কেঁদে ফেলে। তার ভীষণ আদরের জ্যোতি। কত মান্যতের পর পেয়েছেন তিনি মেয়েটাকে, তাই সন্তানের মর্ম তিনি বুঝেন। কাঁদতে কাঁদতে বলে, মারে, এমন করিস না। ছোট নাজুক প্রাণ এভাবে শেষ করে দিস না। কতজনে চেয়েও পায় না, আর আল্লাহ তোকে না চাইতেই দিয়েছে। পায়ে ঠেলিস না এই উপহারকে। জ্যোতির বুক ধক করে উঠল। কথাগুলো নিতে পারল না। হঠাৎই বমি ঠেলে এলো ভিতর থেকে। ছুটে বাথরুমে গিয়ে হড়হড় করে বমি করে ফেল। বেশি বার পেরেছ, তাই না? ফোন ধরো না, কত বড় সাহস! আপনি আমার এমন কেউ হন না যার ফোন ধরতে আমি বাধ্য। জ্যোতি সমান তেজে জবাব দিল। শাহরিয়ার দাঁত কিরমির করে বলল, নেহাত আমার বাচ্চা তোমার গর্ভে বড় হচ্ছে, তাই তোমার সকল দৌরত্ব হজম করে নিচ্ছে। নয়তো কি গায়েব করে দিতেন ক্ষমতা ব্যবহার করে? স্বার্থপর উগ্র দানব কোথাকার। নয়তো দানবীয় কোনো কিছু তো এখনো দেখলেই না। দোয়া করো যেন কখনো নাই দেখতে পাও। তোমার সাথে এত কথা রুচি নেই আমার। আমার বাচ্চার গায়ে যেন একটু আচরণ না লাগে। আমার বাচ্চার গায়ে একটা টোকা পড়লে তোমার খানদান নিশ্চিহ্ন করে দেবো আমি। বলে জ্যোতিকে কিছু বলার অবকাশ না দিয়ে ফোন কেটে দিল শাহরিয়ার। শাহরিয়ার শাহবাজ, প্রতাপশালী শাহবাজ বংশের ছেলে। মেহেরপুরের সবচেয়ে প্রতাপশালী এই শাহবাজ পরিবার। তাদের প্রতিপত্তি মেহেরপুরে বহু বছর ধরে চলে আসছে। ভীষণ দৌরাত্ম্যময় এবং দাপটে এক পরিবার। এলাকায় তাদের সমর্থকও দেখার মতো। জ্যোতির পরিবার মধ্যবিত্ত। জ্যোতি বাবা মায়ের অনেক প্রতীক্ষিত একমাত্র সন্তান। সুন্দরী, মার্জিত এবং অভিজাত্যপূর্ণ এক নারী। গুণও জুড়ি মেলা ভার। এসব বৈশিষ্ট্যের কারণে মাধ্যমিক পার না হতে সম্বন্ধ আসত বাড়িতে। ঠিক তেমনভাবে শাহবাজ পরিবারের চোখে পড়ে গিয়েছিল জ্যোতি। বাবা মা প্রথমে দিতে চাননি এই পরিবারে, কিন্তু বংশের বাকি আত্মীয়দের লাগাতার প্রচারণায় তারাও রাজি হয়ে গিয়েছিলেন এক পর্যায়ে। সবার ভাষ্যমতে ওর থেকে ভালো সম্বন্ধ জ্যোতির জন্য আর আসবে না। শাহবাজ পরিবারের একমাত্র বউ হবে সে, রাজ করবে সেখানে। অথচ বিষয়টা হলো উল্টো। বিয়ের পরপরই শ্বশুরবাড়ির সকলের শীতল ব্যবহারে জ্যোতির দম বন্ধ অবস্থা প্রায়।
সম্বন্ধ যখন এসেছিল তখন জ্যোতি আর তার বাবা মা বেশ চিন্তিত হয়েছিল এই ভেবে, এত বড় খানদানি পরিবার, মধ্যবিত্ত ঘরের জ্যোতির সাথে বউ কেন চাই? আত্মীয় স্বজনদের কথা ছিল তার নিশ্চয়ই ঘরোয়া এক মেয়ে চাই। জ্যোতির মতো মেয়ে এই তলাটে আর আছে নাকি? কিন্তু বিয়ের পরে জ্যোতি বুঝতে পারল তারা কোনো জ্যোতির মতো সাধারণ ঘরের এক মেয়েকে এনেছে বউ করে, যাকে মারলো কুটলো সব নীরবে হজম করে যাবে। মুখ খুঁচিয়েও এতটুকু প্রতিবাদ করার সাহস পাবে না, বরঞ্চ নিজের হাতের পুতুলের মতো নাচানো যাবে। হয়েছেও তাই। প্রথম প্রথম জ্যোতি হজম করলো, একটা সময় আর পারল না। না হোক সে বড়লোকের মেয়ে, কিন্তু আত্মসম্মান তো তার ঠুনকো নয়। প্রতিবাদ করা শুরু করলে বিষয়টা আরও খারাপ হয়। বিয়ের 2-3 দিন পর থেকে শাহরিয়ার উঁচু গলায় জ্যোতির সাথে কথা বলতো, কেমন যেন ধমক দিয়ে। বাড়ির বাকিদের ব্যবহারও ছিল তাচ্ছিল্যপূর্ণ। 1 মাসের মধ্যে শাহরিয়ার জ্যোতির গায়ে হাত তুলল। জ্যোতিও খ্যাপা বাঘিনীর মতো প্রতিবাদ জানালো। তারপরে দিনগুলো জ্যোতি আর মনে করতে চায় না। দুর্বিষহ জীবন ছিল তার। শাহবাজ পরিবারের জ্যোতি বোধ হয়ে গিয়েছিল 5 মাস পূর্বে। এর বেশি সে ধৈর্য রাখতে পারেনি। মনে মনে যখন সিদ্ধান্ত নিয়েছিল খুল্লা তালাক নিবে, তখনই জ্যোতির শাশুড়ি ফারিয়া তার শারীরিক পরিবর্তনগুলো নিয়ে সন্দেহ করে বসেন জ্যোতিকে। তারপর এক প্রকার জোর করে ডাক্তার দেখিয়ে আসেন। যা ভেবেছিলেন তাই ঠিক হলো। জ্যোতি 2 মাসে অন্তঃসত্ত্বা। প্রেগন্যান্সির শুরুটাই বুঝতে পারেনি জ্যোতি। এমনিতেই তার মাসিক অনিয়মিত ছিল, অন্যান্য লক্ষণও খুব একটা স্পষ্ট ছিল না। খবরটা বজ্রঘাতের মতোই জ্যোতির ওপর আঘাত হানল, কিন্তু ততক্ষণে খবর চাউর হয়ে গিয়েছে পুরো খানদানে। খুশির জোয়ারে তখন সবাই মাতোয়ারা। যেখানে জ্যোতি মুক্তি নিতে বদ্ধপরিকর, সেখানে নতুন বন্দিত্বের বেড়ি তার পায়ে আটকে গেল শক্তপোক্তভাবে। এমনটা তো জ্যোতি চায়নি। দুশ্চিন্তায় নতুন মাতৃত্বের অনুভূতিটুকু অনুভব করার অবকাশটুকু সে পেল না। নিজের বাবার বাসায় কয়েকদিনের জন্য যাবার নাম করে নিজের অল্প কিছু জিনিসপত্র নিয়ে একেবারে চলে এসেছে। এরই মধ্যে মৌলভী সাহেবের কাছে জেনেছে বাচ্চা না হওয়া পর্যন্ত তালাক নেওয়া যাবে না। দুঃখে চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার। এর পরপরই রাগের বশে ফোন করে শাহরিয়ারকে জানিয়ে দিয়েছে নিজের সিদ্ধান্ত। তখন থেকে এক প্রকার হুমকি ধামকি চলছে। যদিও সমান তেজে জবাব দিয়েছে বাচ্চা সে রাখবে না। এরপর শাশুড়িও ফোন করে যত প্রকার হুমকি দেওয়া যায় দিয়েছেন। ড্রাইভার পাঠিয়ে দিয়েছি, ওকে কোনো হম্বিতম্বি না করে চুপচাপ চলে আসতে বলো। ওর নাটক দেখার সময় আমাদের নেই। রাগত স্বরে কথাগুলো বললেন ফারিয়া। রত্না দুশ্চিন্তায় জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলেন, আপা, ও ছোট মানুষ, ও না হয় অবুঝ, আপনারা তো বুঝেন নাকি? ওর কথা এত আমলে নেওয়ার কিছু আছে? না না রত্না, তোমার মেয়ে অনেক বুঝদার, এজন্যই শ্বশুর বাড়ির কারো পরোয়া করে না। কি ভেবে বউ করে এনেছি আর কি হচ্ছে? নেহাত বংশের উত্তরাধিকারী ওর গর্ভে, নয়তো আমি কবে ওর আর শাহরিয়ার তালাক করিয়ে দিতাম। রত্না আমতা করে বলেন, আপা, অন্তঃসত্ত্বা ও। এই সময় মেয়েদের মায়ের কাছেই থাকতে হয়, মায়েদের যত্ন নিতে হয়। কি বলতে চাইছো? আমাদের এখানে যত্ন নেওয়ার হবে না ওর? আর কি দিয়ে যত্ন নিবে তোমরা? কি আছে তোমাদের? সেই সামর্থ্য আছে তোমাদের? রত্নার মুখে কেউ যেন অপমানের কালি মেখে দিল। চোখের কোণে পানি জমল। কাপা কাপা কণ্ঠে বলল, আপা, আমার মেয়েকে যত্ন নেওয়ার সামর্থ্য তার বাবার আছে। সে নেও তোমার মেয়ের যত্ন, মানা করেছি, কিন্তু আমার নাতির যত্ন নেওয়ার সামর্থ্য আছে তোমাদের? আমার নাতির কথাও তো চিন্তা করতে হবে নাকি? আপনার নাতি আমারও নাতি আপা, আমার মেয়ের সন্তান, তার অংশ। কি করে ভাবলেন জ্যোতির যত্ন নিলেও তার গর্ভের সন্তানের যত্ন নিব না? ওকে আমার কাছে রাখছি আপা, ড্রাইভারকে ফোন করে ফিরে যেতে বলুন। বলেই তর্ক করার সুযোগ না দিয়ে রত্না ফোন কেটে দিলেন। রত্নার অন্তরে অশনি সংকেতের প্রবল ঝড় বইছে মেয়েটার কথা চিন্তা করে। কি হবে তার জ্যোতির? এই ঝড় তো তছনছ করে দিবে সবটা। বেখেয়ালে তার চোখ পড়ে দরজায়। স্নায়ু স্থির হয়ে যায় তার মুহূর্তেই। যদি দাঁড়িয়ে আছে দরজার কাছে ছলছল চোখে।
জ্যোতি আসবে না বলেছে। ফারিয়া রাগত কণ্ঠে কথাটা বলে তাকালেন মেয়েদের দিকে। তার দুই কন্যা মাহিরা এবং আরোরা পাশে বসেই কথা শুনছিল। আরোরার চোখ কপালে তুলে বলল, দেখেছো মা কিরকম মাথায় উঠেছে? তা তো দেখছি। এই পর্যায়ে মাহিরা বাধা দেয়। আচ্ছা, তোমরা কি শুরু করেছো বলো তো? এই অবস্থায় মায়ের কাছে থাকে না মেয়েরা? আমি থাকিনি। আপু তুমি একটু চুপই থাকো। সবসময় এমনভাবে ওর পক্ষ টানো যেন জ্যোতির ওপর আমরা টর্চার করছি। আম্মুকে তো জালিম শাশুড়ি মনে করো, অথচ ওর কোনো ভুলই চোখে পড়ে না তোমার। ও আপন বেশি তোমার কাছে আমাদের থেকে। মাহিরা রেগে গেল। কথা ভেবে চিনতে বলিস অরু। তিলকে তাল বানানোর বদ অভ্যাস আর গেল না তোর। সম্পর্কে তোর বড় হয়ে ভাবি শব্দটা আসে না মুখ দিয়ে। আর কি সাফাই গাইলাম ওর পক্ষে একটা শব্দ উচ্চারণ করেও তো দেখছি তোদের গায়ে তেলের ছিটা পড়ে। বুঝলাম না আমি কাহিনী। আপু কি হয়েছে? এত রাগারাগি কিসের? সামনে টি টেবিলে রাখা ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে তাতে কামড় বসাতে বসাতে বলল শাহরিয়ার। মাত্রই বাহির থেকে এসেছে। এসেছিস তাহলে? তোর বউয়ের কীর্তি দেখবো, অথচ রাখবো না তার কি করে হয়? ফারিয়া ফ্রন কেটে বলেন। সোফায় বসতে বসতে শাহরিয়ার চোখ সরু করে বলল, কি হবে ভাইয়া? আম্মু গাড়ি পাঠিয়েছিল, তোমার বউ আসবে না বলে দিয়েছে। শাহরিয়ার এক দৃষ্টিতে চেয়ে রইল ছোট বোনের দিকে। ভিতরে রাগ একটু একটু করে উৎপন্ন হচ্ছে। মাহিরা দ্রুত সামাল দিতে বলল, আরে ভাইয়া, অরুর কথা পাতা দিও না তো। ভাবির শরীরের কন্ডিশন তো জানোই। এজন্য এই সময়টা আন্টি নিজের কাছেই রাখতে চাইছে। কি হচ্ছে শরীরের? মাহিরা হক চকিয়ে গেল। ভাইয়ের প্রতি হুট করে মেজাজ চড়ে গেল। কি হয়েছে মানে? ভাবি প্রেগনেন্ট জানো না তুমি? তো এখানে থাকতে কি সমস্যা? আশ্চর্য ভাইয়া, এই সময়টায় ফ্যামিলির কেয়ার প্রয়োজন হয়, তাই মেয়েরা বাবার বাড়িতেই থাকে। আমিও তো থেকেছি। অরোরার সময় অরোরাও থাকবে। তো এখানে ওর জ্ঞান নেওয়া হবে না নাকি? আজব তো। মাহিরা বিরক্তিতে উচ্চারণ করলো। ফারিয়া বিরক্ত হয়ে বলল, ওকে তো বিশ্বাস নেই, বাচ্চা রাখতে চাইছে না ও। তাহলে কিসের ভরসায় ওকে রাখবো ওখানে শুনি? শাহরিয়ার চল শক্ত করে বলল, ওকে খুনই করে ফেলবো। চেনে না আমাকে। ঠিক আছে, ওখানে থাকতে চাইছে, থাকুক। আমি ওই লোক রেখে দিব আশেপাশে। কোথায় যায় না আছে সব নজরে রাখবো। অরোরা এবং ফারিয়া এই সিদ্ধান্তে খুব একটা সন্তুষ্ট না হলো মাহিরা কিছুটা স্বস্তি বোধ করলো। জ্যোতি ভাবির জন্য তার দুঃখ লাগে। এত মিষ্টি একটা মেয়ে, অথচ তার সাথে তার পরিবারের ব্যবহারটা কি পাশবিক। হঠাৎ গত রাতের কথা মনে হতে ফারিয়া বলে ওঠেন, শাহরিয়ার, তোর বউয়ের মতো বেয়াদব আমি দুটো দেখিনি। শাহরিয়ার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, এ আর নতুন কি? গত 5 মাস ধরেই তো শুনছে। ও আমাকে গতরাতে খাটাস মহিলা বলেছে। শাহরিয়ার খাওয়া থামিয়ে মায়ের দিকে অবাক হয়ে তাকালো। পরক্ষণেই হেসে ফেল। মাহিরাও মুখ অন্যদিকে ঘুরিয়ে হাসি চেপে রাখলো। অরোরা হতচকিত হয়ে তাকালো মায়ের দিকে। শাহরিয়ার হাসি থামিয়ে বলল, কিছু বলো মা। ওইটা বলবে আমি বিশ্বাস করতে বলো? ফারিয়া রেগে বললেন, তোর মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? সেটা কখন বললাম? হয়তো তুমি শুনতে ভুল করেছো। এত সাহস আছে তোর? ফারিয়া সন্তুষ্ট হতে পারলেন না। যদিও খটকা লাগছে, তবুও মনে হচ্ছে এটাই বলেছিল মেয়েটা। কিন্তু কথা বাড়ালেন না। আর কোথাকার কোন পুচকে মেয়ে তাকে এই কথা বলেছে, এটা মুখেও বলাও তো লজ্জার। বেডে আদর্শ হয়ে ফোনে স্ক্রল করছিল শাহরিয়ার। হুট করে তার তেষ্টা পেল। ফোনে স্ক্রিন থেকে চোখ না সরিয়ে অভ্যাস মতো ডাক দিল। যদি পানি দাও তো এক গ্লাস। কোনো সাড়া না পেয়ে মুখ তুলে তাকালো। পরক্ষণেই মনে পড়ল যদির অনুপস্থিতির কথা। ধুর, অভ্যাস হয়ে গেছে মেয়েটা। কিছুক্ষণ বিরক্ত হয়ে ফোনে মনোযোগ দিতে চাইল, পারল না। কন্ট্যাক্ট লিস্টে জ্যোতির নাম্বারটা খুঁজে ডায়াল করলো। ওপাশে রিং হয়ে যাচ্ছে তো হয়েই যাচ্ছে, তোলার নামগন্ধ নেই কারোর। 3-4 বার ডায়ালের পর ওপাশ থেকে ফোন রিসিভ হলো। কল সাথে সাথে অ্যাটেন্ড করো না কেন? এত পর দেওয়া লাগে কেন? হ্যাঁ, কি বলতে কল দিয়েছেন দ্রুত বলুন। শাহরিয়ার চোখ বন্ধ করে মাথা ঠান্ডা করার চেষ্টা করলো। তারপর বলল, বাবার পাশে থাকতে চাইছো, থাকো। কিন্তু মনের ভুলেও যদি কোনো উল্টাপাল্টা কিছু করার কথা ভেবেছো, তো আমার কথা মনে রেখো। তোমার প্রতি আমার নজর থাকবে, ভুলে যাও না। এমনি এমনি ছাড়ছি না তোমাকে। আর কিছু? শাহরিয়ার চুপ হয়ে গেল।
মেয়েটা তার সাথে কথা বলতে ইচ্ছুক না। এটা সে বেশ বুঝতে পারছে। বিষয়টা তার মেল ইগোতে হার্ট করেছে বাজেভাবে। তাই তপ্ত কণ্ঠে বলল। তুমি মাকে খাটাস বলেছিলে? জ্যোতি হাসি পেল। এ কথাও জানিয়ে দিয়েছে। বলেছি তো, কি করবেন? যদি আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তোমার অধ্যত্বপূর্ণ আচরণ সহ্য করছি মানে এই নয় তোমাকে সাহায্য করার ক্ষমতা আমার নেই। নেহাত আমার নেহাত আপনার বাচ্চা আমার গর্ভে, তাই আপনি আমায় সহ্য করছেন, নয়তো কবেই তালাক দিয়ে দিতেন। এটাই তো আমি কানে শুনতে পাই। এক কথা বারবার বলার প্রয়োজন নেই। শাহবাজ সাহেব, আপনি আমার উপর অনেক এহসান করেছেন বাচ্চাটার জন্য। আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা থেকে আমি আপনার থেকে তালাক দিব। আপনার কষ্ট করার কোনো দরকার নেই। শাহরিয়ারের মুখের কথা টেনে নিয়ে টিটকারি করে বলল জ্যোতি। তোমাকে আমি দেখে নেব। শাহরিয়ার রেগে কল কেটে দিল। ফোনটা ছুঁড়ে মারল পাশে। মেয়েটা কি তাকে ছ্যাঁচড়া ভাবছে? জ্যোতি স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ভালো লাগছিল না এ লোকের কণ্ঠ তার। পরক্ষণে বিষাদ ভর করল জ্যোতি সমগ্র মুখ জুড়ে। একটা সংসারই তো চেয়েছিল সে, এমন কেন হতে হলো তার সাথে? উদরে হাত রাখলো জ্যোতি। ভিতরে নাজুক অস্তিত্বটাকে অনুভব করতে চাইল একটু। মায়ের কথা সর্বক্ষণ তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। কতজন চেয়েও পায় না, আর সে না চাইতে পেয়েছে। ঠিকই তো, মাতৃত্ব কি চারটিখানি কথা? সে কেমন করে ভাবছে বাচ্চাটা না রাখার কথা, অথচ তার অমরার সাথে সন্ধিক্ষণে আটকা সেই ছোট্ট অস্তিত্বটা তো কত ভরসা করে আছে তার উপর। মা তাকে আজ অবধি আসতে দিবে না এই ভরসায়। বাচ্চাটি কি জানে সে তাকে না রাখার চিন্তা করেছে? জানলে নিশ্চয়ই তাকে ঘৃণা করবে। ছোট্ট এই জীবনে আর কতজনে ঘৃণা সহ্য করবে ও? জ্যোতি অস্থির হয়ে উঠল ভাবতে ভাবতে। সে আর সবার ঘৃণা বরদাস্ত করতে পারল, তার ভিতরের অস্তিত্বের ঘৃণা সইতে পারবে না। সম্ভব না। জ্যোতি রাখবে বাচ্চাটা, অবশ্যই রাখবে। যা হওয়ার হোক, দেখা যাবে। আম্মু, আব্বু খেতে আসছে না কেন? রত্না চুপ করে জ্যোতির প্লেটে খাবার বাড়তে লাগলেন। আম্মু, তোর বাবা রুমে খাবেন বলেছে, সেখানেই খাবার দিয়ে এসেছি। জ্যোতি এক দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে রইল। চোখে পানি চিকচিক করছে বিষাদ। হুট করে চেয়ার ছেড়ে উঠে পড়ল, সোজা এগিয়ে গেল বাবার কামরার দিকে। রত্না ভয় পেয়ে নিজেও পিছন পিছন এলেন। জ্যোতি নক না করেই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। তোমার চোখে আমার অবস্থান এখন এতটাই নেমে গিয়েছে যে এখন আমার সাথে খাবারটা খাওয়ার রুচি অবধি নেই তোমার আব্বু? রকিং চেয়ারে চোখ বন্ধ করে বসেছিলেন হামজা সাহেব। অকমরসাত মেয়ের এমন কঠিন কণ্ঠে হকচকিয়ে চোখ মেলে সোজা হয়ে বসলেন। জ্যোতি বিদ্যুৎ গতিতে এগিয়ে এলো বাবার কাছে। হামজা সাহেবের পায়ের কাছে হাঁটু গেয়ে বসে বলল। ওকে এভাবে এড়িয়ে কেন চলছো আব্বু? কথা বলছো না ঠিক মতো। আমি জানি আমি তোমাদের সকল আশায় গুড়ে বালি ঢেলে দিয়েছি, কিন্তু আমি কি করব বলো? আমিও তো একটা মানুষ দিন শেষে, তাই না? আমার কি অনুভূতি নেই? একটু স্বস্তি চাওয়ার অধিকার কি নেই আমার? যা শাস্তি দেওয়ার দাও না, কিন্তু এইভাবে কথা না বলে থেকো না প্লিজ। আমার দম বন্ধ লাগে। যে বাবার চোখে আজীবন স্নেহ ভালোবাসা দেখে বড় হয়েছি, সেই বাবার চোখে ঘৃণা দেখার মতো সাহস আমার নেই। এতটুকু ছাড় অন্তত আমায় দাও তোমরা, দয়া করো আমার উপর। বলতে বলতে জ্যোতি কেঁদে ফেলে বাবার হাঁটুতে মাথা রেখে। হামজা সাহেবও নিজেকে আর ধরে রাখতে পারলেন না, ঝরঝর করে কেঁদে ফেলেন। জ্যোতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন। তোর উপরে আমার কোনো রাগ নেই মা, আমি তোর সাথে নজর মিলাতে পারি না। নিজের প্রতি লজ্জা হয়, লজ্জায় মরে যেতে ইচ্ছা করে। আবার নিজের করা ভুলে তোর জীবনটা তছনছ হয়ে গেল, নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। এই জন্য তোর সামনে দাঁড়ানোর সাহসটাও হয়ে ওঠে না। তোর আসল অপরাধী তো আমিই। না আব্বু, না, ভুল মোটেও তোমার নয়। অন্য কারো কর্মকাণ্ডের ভার দায়ভার তুমি কেন নিবে? তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার আসামি তুমি নও আব্বু। যারা আমার আসামি আমি তাদের বিচার দিয়ে রেখেছি উপরের আদালতে। তুমি নিজেকে আর ছোট করো না আব্বু। বাবা মেয়ে মিলে কাঁদছে। এদের দেখে রত্নাও কাঁদছে। কাঁদতে কাঁদতে জ্যোতিকে টেনে তুলেন। স্বামীর দিকে তাকে কান্না বিজড়িত কণ্ঠে এক প্রকার চিৎকার করে বলেন। আপনি আসলে কি বলেন তো? মেয়েটার শরীরের খবর আপনার জানা নেই। এমনিতেই কি কম কষ্টে আছে আমার মেয়েটা? কেন এসব বলে মেয়েটাকে আরো কষ্ট দিচ্ছেন? বাপ তো আপনি নাকি?
হামজা সাহেবের মাথা নিচু হয়ে গেল। মাথা নিচু করে কাঁদতে লাগলেন। জ্যোতি সর্বপ্রথম নিজেকে সামলে নিল। দ্রুত দ্রুত চোখ মুছে বলল, আব্বু এসো, একসাথে খাবো, এসো। এটা কান্নাকাটির সময় না, আসো বলছি। এক প্রকার ঢেলে বাবা মাকে নিয়ে এলো খাবার ঘরে। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে তার। তার কারণে আজ তার আব্বু আম্মুর এই বেহাল দশা। এটা মানতে পারছে না সে। কেমন আছেন ভাবি? জ্যোতিকে উষ্ণ আলিঙ্গন করে প্রশ্ন করলো মাহিরা। এই তো যেমন দেখছো। মহসিনকে আনোনি? না, জানোই তো কি দুরন্ত, এই জন্য কোথাও নিতে ভয়ই লাগে। জ্যোতি দুঃখ নিয়ে বলল। আহা, নিয়ে আসতে, অনেকদিন দেখি না ওকে। মাহিরা উদাস হয়ে তাকিয়ে থাকে জ্যোতির দিকে। কি সাবলীলভাবে কথা বলছে, অথচ তার মনে যে ঘূর্ণিঝড় বইছে সেটা কে বুঝবে। আমি এসেছি তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে, এই জন্যই আনার ঝামেলা করিনি। তুমি তো যাবে না। জ্যোতি বিষণ্ণ দৃষ্টিতে তাকালো মাহিরার দিকে। জানোই তো কেন যাচ্ছি না। মাহিরা বেডে বসতে বসতে বলল। জানি ভাবি, এই জন্যই তোমাকে যেতেও বলছি না। কি বলবো বলো, নিজের পরিবার নিয়ে আমি নিজেই লজ্জিত। আহা, তোমার লজ্জা পাওয়ার কিছু নেই মাহি, বরং ওই বাড়িতে তোমার সাথে কাটানোর সময়গুলোই আমার কাছে স্বস্তির ছিল। দুজনেই চুপ হয়ে গেল। কথা বলার অনেক আছে, কিন্তু মুখে আসছে না কারোরই। কথা খুঁজে না পেয়ে মাহিরা বলল। ভাবি, ভাইয়া অনেক ফল ফ্রুট পাঠিয়েছে তোমার জন্য। জ্যোতি হেসে ফেল। আমার জন্য নাকি আমার ভেতরের অস্তিত্বটার জন্য? মাহিরা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর বলল। শুনেছি তুমি বাচ্চাটা রাখতে চাইছো না। জ্যোতি মাহিরার দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল। আমার চাওয়া কি অযৌক্তিক কিছু? মাহিরা কিছু বলতে পারে না। জ্যোতির সিচুয়েশনটা সে বুঝতে পারছে। জ্যোতি কিছুক্ষণ পর বলে। আমি হয়তো বাচ্চা রাখবো, কিন্তু তোমার ভাইয়ের কাছে ফিরবো না, বাচ্চাও দিব না। মাহিরা এবার একটু উদ্ভ্রান্ত হয়ে বলল। দেখো ভাবি, আমি পড়েছি শখের করাতে। একদিন এদিকে গেলেও কাটে, ওদিকে গেলেও কাটে। আমার দুই পক্ষই লাগবে, বাচ্চাও লাগবে, তোমাকেও লাগবে, পরিবারকেও লাগবে। আমি ডিসাইড করতে পারছি না। জ্যোতি চুপ হয়ে যায়। একটু পর বলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তোমাকে ডিভাইডই হতে হবে, কারণ সিচুয়েশনটাই এমন। আর আমিও চাই না তোমার সাথে তোমার পরিবারের দূরত্ব তৈরি হোক। তোমার প্রতি আমার অভিযোগ নেই কোনো। মাহিরা জ্যোতির হাত দুটো নিজের হাতে মুষ্টিবদ্ধ করে বলল। ভাবি, আমি অনেক করে চাই আল্লাহ ভাইয়াকে বুঝ দিক। ভাইয়া তোমার মর্ম বুঝুক। আমি স্বার্থপরের মতোই চাইছি তোমরা আলাদা না হও। তোমার মতো মেয়ে আমার ভাইয়া জীবনেও দ্বিতীয়টি পাবে না। আমাদের জীবনে কিছু কিছু চাওয়াই থাকে যেগুলো এক্সিস্ট করে না। যে নিজে থেকে হেদায়েত চায় না, আল্লাহও তাকে হেদায়েত দেন না। তোমার ভাইয়ের ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য। আমি আর কয়েদ হতে চাচ্ছি না। মাহিরা টলটলে শীতল মুখটার দিকে চেয়ে থাকে বিষণ্ণ হয়ে। তারপর গভীর কণ্ঠে বলে। আল্লাহ তোমাকে তোমার ভাগের সকল সুখ দিক ভাবি, সকল সুখ। হোসাইল সাহেব অনেক বড় মুখ করে বলেছিলেন। ছেলের বউ নয়, নিজের মেয়ে নিয়ে যাচ্ছি, মেয়ে করে রাখার এই নমুনা। হামজা সাহেব কঠোরভাবে প্রশ্নটা ছুড়েছিলেন শাহরিয়ার উদ্দেশ্যে। দেহ কাঠামো তার একদম স্থির। জায়গাটা শাহরিয়ারদের নিজস্ব ফ্যাক্টরিতে। শাহরিয়ারের কেবিনে। আর শাহরিয়ার ভ্রুকুটি করলো কথাটা শুনে। আঙ্কেল, ভালো হয় এই কথাগুলির জায়গায় না বললে। ঘরের সমস্যার সমাধান দপ্তরে হয় না। যখন সমস্যা ঘরেও সমাধান হয় না, তখন দপ্তরেই করা কি লাগে? শাহরিয়ার চল শক্ত করে বলল। ঠিক আছে, আপনি যেহেতু আলোচনা এখানে করতে চাইছেন, আমার আপত্তি নেই। আমি শুধু আপনার সম্মানের খেয়াল করছিলাম। তারপর দরজার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল। ফারুক, 2 কাপ চা পাঠিয়ে দাও। হামজা সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে জামাতাকে পরখ করে চললেন। এত বড় ভুল হলো কি করে তার দ্বারা? আরো ভালোভাবে খোঁজ নেওয়া দরকার ছিল তার। আমার সম্মানের খেয়ালই যদি করতে, তবে আমার মেয়েটার সাথে এমন করতে পারতে না তোমরা। তোমরা আমাকে ভীষণ হতাশ করেছো শাহরিয়ার। আমাকে মানতে বাধ্য করেছো। বাহ্যিক অভিজাত, অভ্যন্তরিক মানসিক প্রতিফলন নয়। আপনার মেয়েও আমাদের হতাশ করেছে আঙ্কেল। তার আচরণ বরদাস্ত করার মতো নয়। শাহরিয়ার ভীষণ বিরক্ত হয়ে বলল। আসলে সে আশা করেনি হামজা সাহেব এভাবে তার অফিসে চলে আসবেন এই বিষয় নিয়ে। এমনিতেই অফিসে 2 দিন ঝামেলা, তারপর এখন এই ঝামেলা। বিরক্তই হচ্ছে সে। হামজা সাহেব দুঃখে হেসে ফেললেন প্রায়।
হামজা তাহলে চিন্তা করো কি পরিমাণ জুলুম সয়েছে আমার শান্তশিষ্ট মেয়েটা, যে এই পর্যায়ে নামতে বাধ্য হয়েছে। শাহরিয়ার তাজ্জব হওয়ার ভান ধরে বলল, আপনার মেয়ের উপর জুলুম করেছি আমরা? অস্বীকার করতে পারবে? ফুলের মতো মেয়ে দিয়েছিলাম তোমার হাতে, অথচ তোমরা সেই কোমল ফুলটাকে দুমড়ে মুচড়ে আমার কাছে পাঠিয়েছো। খোদা সইবে না এত জুলুম, অন্যায়ের মেয়ের প্রতি এত অবিচার, অন্যের মেয়ের প্রতি এত অবিচার করো, অথচ নিজের ঘরে এখনো তোমার এক অবিবাহিত বোন আছে, সে কথাও কিভাবে ভুলে যাও? খোদা না করুক তোমার বোনের সাথেও এমন হলে সহ্য করতে পারতে? আঙ্কেল, লিমিট ক্রস করবেন না। আমার বোন জ্যোতির মতো বেয়াদব না। আপনার মেয়ের সংসার টেকাতে পারেনি, এর জন্য আমার বোনকে নিয়ে যাতা বলার অধিকার আপনি রাখেন না। শান্ত মেজাজের হামজা সাহেবও খেপে উঠলেন এই পর্যায়ে। সংসার টেকানোর দায়িত্ব কি শুধুমাত্র মেয়ের? পুরুষের দায়িত্ব নেই? আমার বিরাট বড় ভুল হয়েছে তোমার মতো মেরুদণ্ডহীন লোকের কাছে আমার এত সুশীল মেয়েটাকে বিয়ে দেওয়া। এই ভুলের খেসারত দিতে হচ্ছে এখন। মনে রেখো, আল্লাহ ইনসাফ করেন, তোমার মতো ছেলে আমার মেয়ের হেফাজত করতে পারবে না। এটা আমার আগে বুঝে নেওয়া দরকার ছিল। ভুল যেহেতু করেছি আমি, এই ভুল ঠিকও এখন আমি করব। বলে এক মুহূর্ত সেখানে না থেকে হামজা সাহেব ঝড়ের গতিতে চলে গেলেন। হামজা সাহেব যেতে না যেতেই ফারুক নামের অল্প বয়সী ছেলেটা চার ট্রে নিয়ে কেবিনে ঢুকলো। টেবিলে রাখতে রাখতে বলল, তুমিই খাও, খেতে না পারলে চা দিয়ে গোসল করো। নিজে এখান থেকে গেট আউট। শাহরিয়ার রেগে মেগে বলল। ফারুক ভয় পেয়ে দ্রুত ট্রে তুলতে গেল এবং তাড়াহুড়োয় ট্রেটা হাত থেকে ফসকে গেল। মুহূর্তে চায়ের কাপ দুটো শব্দ করে মেঝেতে পড়ে ভেঙে চৌচির হলো। শুভ্র ফুলটাই চায়ের বিচ্ছিরি বাদামি রংটাই দিকে তাকিয়ে শাহরিয়ার রাগ তত্তর করে বেড়ে উঠল। ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো ফারুকের দিকে। ফারুক সেই দৃষ্টি দেখে আতঙ্কে পিছিয়ে গেল কয়েক কদম। কণ্ঠনালী তার শুকিয়ে খটখটে হয়ে গেছে ইতিমধ্যে। গেট লস্ট, দূর হও চোখের সামনে থেকে। কমসে কম 2 দিন আমার সামনে পড়বে না। যদি সামনে পড়ো তাহলে ফুটন্ত গরম চা ঢালবো তোমার গায়ে। বেরিয়ে যাও। ফারুক ভয় দৌড়ে বেরিয়ে গেল কামরা থেকে। শাহরিয়ার মাথার চুল খামচে ধরে বসল। রাগে মাথা ফেটে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে তার। ফ্যাক্টরি থেকে বেরিয়ে একটা রিকশার জন্য উঠে দাঁড়ালেন হামজা সাহেব। মন মেজাজ ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। বাইরে তখন কড়া রোদ। দিবাকর তার রোশানলে ধরণীকে পোড়াতে যেন বদ্ধ পরিকর। কিছুক্ষণ অপেক্ষার পর একটা রিকশা অদূরে দাঁড়াতে থেকে সেটাতেই চড়ে বসলেন। রওনা দিলেন সোজা বাড়ির উদ্দেশ্যে। বাড়ির কাছাকাছি এসে গেটের সামনে একটা গাড়ি দেখে ভুরু কুঁচকে গেল তার। গাড়িটা তার পরিচিত। জ্যোতির শ্বশুর বাড়ি থেকে কেউ এসেছে। চিন্তিত হয়ে রিকশা ভাড়া মিটিয়ে দ্রুত ঘরে ঢুকলেন। ডাইনিং টেবিলের ওপর অনেকগুলো ফলের ঝুড়ি দেখে ভুরুজোড়া কুঁচকে এলো তার। রত্নাকে দেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, কে এসেছে বাড়িতে? জ্যোতির ননদ এসেছে, বড়টা। ফলগুলোর দিকে ইশারা করে জিজ্ঞেস করলেন, এসব বই এনেছে? হ্যাঁ। হামজা সাহেব তপ্ত কণ্ঠে বলেন, ফিরিয়ে নিয়ে যেতে বলো, না নিলে ডাস্টবিনে ফেলে দাও। ওই বাড়ির কিচ্ছু যেন আমার বাড়ি পর্যন্ত না আসে। আমার মেয়েকে শেষ করে আদিক্ষেতা দেখাচ্ছে। এসব গরু মেরে জুতা দান, অন্য কোথাও গিয়ে দেখাতে বলো। তাকে হনহন করে নিজের ঘরে চলে গেলেন হামজা সাহেব। রত্না ভীষণ ভোরকে স্বামীর যাওয়ার পথে চেয়ে রইল। কি হলো মানুষটার? স্বামীর এরকম রাগ দেখে অভ্যস্ত নন রত্না। সকালে ভীষণ হন্তদন্ত হয়ে কোথায় যেন গেল মানুষটা। বলেও যায়নি কোথায় যাচ্ছে। কোনো ঝামেলা হয়েছে নাকি কোথাও? জ্যোতি, একটু এদিকে আয় তো। রত্না মেয়েকে ডাক দিলেন উঁচু আওয়াজে। জ্যোতি তখনও মাহিরার সাথে কথা বলছিল। মায়ের ডাক শুনে মাহিরাকে বসতে বলে উঠে এলো সেখান থেকে। কি হয়েছে আম্মু, ডাকছিলে? রত্না বেগম ভীষণ উদ্বিগ্ন হয়ে গলা স্বর নামিয়ে বললেন, তোর আব্বুর কি যেন হয়েছে, বাইর থেকে ফিরেই কেমন রাগারাগি করছে। তোর ননদ এসেছে জানতে পেরে আরও আজও ব্যবহার করছে। বলছে যা যা এনেছে সব যেন ফিরিয়ে দিই, ফেরত না নিলে যেন ডাস্টবিনে ফেলে দিই। এখন কি করব আমার মাথাই ধরছে না।
জ্যোতি অবাক হয়ে বলল। আব্বু বলেছে এসব? অনেক রেগেছিল নাকি? হুম। জ্যোতি চিন্তিত হলো, চিন্তিত কণ্ঠে বলল। আচ্ছা, আমি পরে কায়দা করে বের করব কি হয়েছে। তুমি টেনশন নিও না। বাইরে ফলমূল এনেছে, এটা আমারও ভালো লাগেনি। ওই বাড়ি কিছু আমারও রাখতে ইচ্ছে করে না, কিন্তু ফেরত দেওয়ার কথা বললে মানে কিরকম একটা বাজে দেখাবে বিষয়টা। মাহিরা কষ্ট পাবে ভীষণ তখন। কি করব এখন? তোর আব্বুর মেজাজ ভালো না। তুমি সরিয়ে রাখো এগুলো, বাবার সামনে যেন না পড়ে। পরে দেখছি কি করা যায়। মাহিরা গিয়েছে প্রায় 2 ঘন্টা হলো। জ্যোতি এবং রত্না দুজনেই উদ্বিগ্ন হয়ে রইল পুরোটা সময়। আব্বুর ঘরে যাওয়ার সাহস পাচ্ছে না কেউই। অনেকক্ষণ পর জ্যোতি সামান্য সাহস সঞ্চয় করে আব্বুর ঘরে দরজার কড়া নাড়ল। ভিতর থেকে সারা শব্দ না পেয়ে উদ্বিগ্ন হয়ে দরজায় জোরে ধাক্কা দিতে সেটা খুলে গেল। ভিতরে অন্ধকার দেখে রীতিমতো অবাক হলো সে। আব্বু কখনো অন্ধকার পছন্দ করেন না। আব্বু, কোনো সারা শব্দ পেল না সে। কোনো মতে দেওয়াল হাতে লাইটের সুইচ অন করে দিল সে। হামজা সাহেব রকিং চেয়ারে বসে আছেন, মুখ তোয়ালে দিয়ে ঢাকা। যদি যেন ভয় পেল ভীষণ আব্বুর এই নীরবতায়। দ্রুত আব্বুর কাছে এসে তোয়ালে সরালো। হামজা সাহেবের চোখ দুটো বন্ধ। জ্যোতির বুক ধক করে উঠল অনায়াসে। আব্বু। আব্বুর গায়ে মৃদু ধাক্কা দিয়ে জোরে ডাক দিল জ্যোতি। হামজা সাহেব চোখ মেলে মুখের সামনে মেয়েকে দেখলেন। চোখ দুটো তার ভীষণ শূন্য। আব্বু, কি হয়েছে তোমার? আমাকে বলো না প্লিজ। হামজা সাহেব শীতল চোখে মেয়ের দিকে চেয়ে রইলেন। কিছুক্ষণ মৌন থেকে বলেন, বসো আমার পাশে, কথা আছে। যদি আব্বুর আদেশ মানল, বাবার পায়ের কাছে বসলো উৎসুক দৃষ্টি মেলে। তুই বাচ্চাটা রাখবি? সোজা সাপটা প্রশ্ন করলেন হামজা সাহেব, কোনো রকম ভৌনিতা না করে। আব্বুর প্রশ্নে জ্যোতির মাথা স্বয়ংক্রিয়ভাবে নত হয়ে গেল। আড়ষ্ট অনুভব করলো ভীষণ। কখনো ভাবিনি বাবার সাথেও তার এই বিষয় নিয়ে কথোপকথন হবে। কোনো শব্দ উচ্চারণ করতে পারল না জ্যোতি। রাখবি? হামজা সাহেব শীতল কণ্ঠে পুনরায় জিজ্ঞেস করলেন কথাটা। জ্যোতি আলতো মাথা নেড়ে সাই জানালো, ঠিক আছে, ভুল আমি করেছি, তাই যতদূর সম্ভব সংশোধন আমি করব। ওই বাড়িতে তুই আর যাবি না। তোর সন্তান হওয়ার পর তালাকের সকল কার্যক্রম আমি নিজেই করব। বাচ্চাও আমরাই রাখবো। মামলা করার দরকার হলে সেটাও করব। দুনিয়া তৈরি এমন কোনো আইন আদালত নেই দুধের শিশুকে মায়ের থেকে আলাদা করার। ততদিন পর্যন্ত ধৈর্য ধর, আল্লাহর উপরে ভরসা রাখ। জ্যোতি কামড়ে ধরে মাথা নত করে কাঁদতে থাকে। গভীর নিশুতি রাত, চারিদিকে শুনশান নীরবতা। ঘুমন্ত জ্যোতি তন্দ্রা আচমকায় ছুটে যায়। চোখ মেলে ঘুটঘুটে অন্ধকারের বদলে আবছা আলো দেখে জ্যোতি বুঝতে চেষ্টা করে সে কোথায় আছে। ডিম লাইট জ্বলছে। ধাতস্থ হওয়ার সময়টুকুর মধ্যে কানে আসে কারোর গুনগুনিয়ে মৃদুস্বরে কান্নার আওয়াজ। তস্ত্র পাই শোয়া থেকে উঠে বসে জ্যোতি। আবছা আলোয় দেখতে পাই রত্না জায়নামাজে বসে মোনাজাত ধরে আকুল হয়ে কাঁদতে। জ্যোতি উদ্বিগ্ন হয়, বুঝতে চেষ্টা করে কি হয়েছে। যখন বুঝতে পারলো মা তার জন্যই কাঁদছে, তাহাজ্জুদ নামাজে বসে কাঁদছে, তখন তার ভিতরটাই অদ্ভুত টানাপোড়েন শুরু হলো। জ্যোতির সাথে আম্মু ঘুমান। জ্যোতি মানা করেছে, তবুও রত্না শোনেনি। মাঝরাতে যদি ওর কোনো প্রয়োজন হয় তখন কতক্ষণেই বা ডাকবে জ্যোতি। আব্বু আম্মু এই দুটো মানুষ জ্যোতির জীবনে আল্লাহর দেওয়া সব থেকে সেরা উপহার। ছোটবেলায় সাইকেল চালাতে গেলে আব্বু সাইকেলের পিছনটা ধরে থাকতেন, মা ছুটতেন পেছন পেছন। দুর্ঘটনাক্রমে পড়ে গিয়ে হালকা হোঁচট পেল উদ্ভ্রান্তের মতো দুজন ছুটে আসতেন তার কাছে। জ্যোতির পায়ে হালকা আঁচড়টুকু সহ্য করতে পারত না দুজনে কেউ। নিজেদের সীমাহীন আদরে বড্ড নরম করে বড় করেছেন জ্যোতিকে। সেই জ্যোতির জীবনে এমন ঝড় বইছে যেটা সহ্য করতে পারছে না কেউই। জ্যোতি নিঃশব্দে উঠে ওয়াশরুমে যায়। অজু করে মায়ের পাশে আরেকটা জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে। রত্নামের উপস্থিতি পেয়ে কান্নার শব্দ বন্ধ করে ফেলেছেন জ্যোতি। নামাজ শেষ করে মোনাজাত ধরে, ইয়া আল্লাহ, আমার আব্বু আমায় ভীষণ ভালোবাসে, কিন্তু তাদের থেকেও আমাকে বেশি ভালোবাসেন আপনি। আমার জীবনটাকে গুছিয়ে দিন ইয়া রব, যে আমার হকে ভালো হোক, তাই করুন রাব্বুল আলামিন।
শাহরিয়ার নিজের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো মাহিরার সামনাসামনি। আজকে ফ্যাক্টরিতে যাবে না আর? মাহিরা তার 3 বছরের ছেলে মহসিনকে খাইয়ে দিতে দিতে ভাইকে প্রশ্ন করলো। যাব বিকেলের দিকে। মাহিরা নিজের ছেলের দিকে মনোযোগ দিল। ওদিকে শাহরিয়ার উসখুস করছে। মাহিরা বড় ভাইয়ের দিকে ফিরল। শাহরিয়ারের তামাটে বনের মুখে দুশ্চিন্তার ছাপ পর্যবেক্ষণ করে বলল, ভাইয়া কি হয়েছে? গতকাল থেকে তোমাকে অনেক ডিস্টার্ব লাগছে। শাহরিয়ার যেন অপেক্ষাতেই ছিল মাহিরার প্রশ্নের। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী দিয়ে কপালে ঘেঁষতে ঘেঁষতে বলল, জ্যোতির আব্বু এসেছিল কালকে আমার অফিসে। মাহিরা এবার নড়ে চড়ে বসলো, সিরিয়াস হয়ে বলল, কেন? এই তো এসব ঝামেলা নিয়ে কৈফত চাইতে এসেছিল। জ্যোতির সাথে আমার আচরণ নাকি ভালো ছিল না, মোট কথা ব্লেম দিয়ে যাচ্ছিল সমানে। তারপর? এক পর্যায়ে লিমিট ক্রস করলে আমিও রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। শেষে উনিও রাগারাগি করে চলে গিয়েছিল। মাহিরা চোখ উল্টে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। ভাইয়া তুমি আসলে কি বলো তো? তোমার মেজাজে কি অল টাইম ক্যারোসিন ঢালাই থাকে যে স্পার্ক পেলেই আগুন ধরে যায়? শেষমেশ শ্বশুরের সাথেও রাগারাগি করলে? শাহরিয়ার বিরক্ত হয়ে বলল, আর সিচুয়েশনটা এমন ছিল। তাছাড়া ওনার সাথে রাগারাগি হোক এমনটা আমি চাইনি। বয়স এবং সম্পর্কে দূরতে অনেক সম্মানের, এর জন্য গিল্ট ফিল হচ্ছে। সবকিছু ঘেটে করে গিল্ট ফিল করে কি লাভ শুনি? শাহরিয়ার বিরক্তি দিতে উচ্চারণ করে উঠল, এখন টিটকারি মারবি নাকি সলিউশনে দিবি কিছু? তুমি আবার আমার সলিউশনের ধার ধারলে কবে থেকে বলো তো? এক কাজ করো, ওনার কাছে অ্যাপোলজাইজ করে নাও। পাগল, কালকে যে সিন হয়েছে এরপর ওনার সামনে গেলেও আমার শরীর অবশ্যই হয়েছে অস্বস্তিতে। তো তোমার কাছে আর কোনো সমাধান নেই, যাও তো তুমি এখান থেকে, ভালো লাগছে না তোমাকে। তখন শাহরিয়ার ফোনের কল এলো। ফোন হাতে নিয়ে দেখলো স্ক্রিনে রাকিব লেখা। আচ্ছা থাক তুই, গেলাম আমি। বলে শাহরিয়ার সেখান থেকে সটকে পড়ল। নিজের রুমে এসে কল রিসিভ করে বলল, হ্যাঁ বলো। স্যার, ম্যাডাম ওনার আম্মুরে নিয়ে বড় বাজারে আসছে, কিসব জানি কিনতেছে। শাহরিয়ারের ভুরু কুঁচকে গেল। কিসব কিনছে মানে? কি কিনছে? ওই তো মুদি দোকানের থেকে সদাই পাতি কিনতেছে। শাহরিয়ার রেগে পড়ল। তাহলে সেটা না বলবে ইডিয়েট। ফোন কেটে দিল শাহরিয়ার। জ্যোতির নাম্বারে ডায়াল করলো। 3-4বার কল দেওয়ার পরও কেউ ধরল না। মেজাজটাই খারাপ হচ্ছে তার। এই মেয়ের সাথে আসলে কেউ পাশ করার যোগ্য না। রাকিবের নাম্বারে আবার ডায়াল করলো সে। হ্যাঁ স্যার বলেন। নজর রাখবে ওদের ওপর, কোথায় যায় না যায় ইনফর্ম করবে, আর বাসায় পৌঁছানো অব্দি ফলো করবে। বাসায় গেলে আমাকে কল দিয়ে জানাবে সাথে সাথে। আচ্ছা। ঘরের কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য জ্যোতি বেরিয়েছে আম্মুর সাথে। গ্রোসারি সুপার শপে গিয়ে লিস্ট অনুযায়ী জিনিসপত্র কিনে বাইরে আসতেই একটা লোকের উপর চোখ পড়ল তার। জ্যোতি ভুরু কুঁচকে উঠল। এই লোকটাকে বাসা থেকে বের হওয়ার সময় তাদের বাসার একটু দূরে চা দোকানটায় দেখেছিল সে। এখন জ্যোতিদের দিকে তাকিয়েছিল। জ্যোতির নজর সেদিকে যেতে চোখ ফিরিয়ে নিয়েছে। ফলো করছে নাকি টেনশন ফিল করলো সে। দ্রুত আম্মুকে নিয়ে রিক্সা স্ট্যান্ডের দিকে গেল। মাঝপথে ঘাড় ঘুরিয়ে দেখলো লোকটাও তাদের পিছন পিছন সমান তালে আসছে। ফলো যে করছে এটা নিশ্চিত হয়ে গেল জ্যোতি। তড়িঘড়ি করে একটা রিক্সা মাকে নিয়ে উঠে পড়ল সে। দ্রুত বাড়ির ঠিকানায় দিয়ে কোনোরকম না থেমে বলল চালককে। দ্রুত বাড়ির ঠিকানা দিয়ে কোনোরকম না থেমে যেতে বলল চালককে। রত্না মেয়ের এমন আচরণে চোখ সরু করে তাকালেন। কি হয়েছে? বাসায় গিয়ে বলছি। বাসে ফিরে জ্যোতি মেন গেট আটকে দিল তড়িঘড়ি করে। এদিকে রত্না মেয়ের আচরণে অবাক হচ্ছেন যার পরনাই। আম্মু কেউ একজন ফলো করছিল আমাদের। আব্বুও ঘরে নেই, ভুলেও অপরিচিত কেউ এলে গেট খুলবে না। মেয়ের ভর্ত অভিব্যক্তি দেখে রত্নাও ভয় পেয়ে গেলেন। জ্যোতি নিজের রুমে গিয়ে বোরকা খুলে ফ্যানের নিচে শুয়ে পড়ল। বাইরে প্রচুর রোদ আর ভ্যাপছা গরম, অসহ্য লাগছে। হঠাৎ ফোনের আওয়াজ পেল, কিন্তু জ্যোতির একদম উঠতে ইচ্ছে করলো না। পড়ে রইল একইভাবে। কে কল করেছে সেটাও দেখার চেষ্টা করলো না। অনেকক্ষণ বিরক্তিকর ঘ্যান ঘ্যান শব্দ করে ফোনটা বন্ধ হয়ে গেল। পরক্ষণে আবার শুরু হলো। অসহ্য হয়ে জ্যোতি এবার উঠেই পড়ল। ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে স্ক্রিনে শাহরিয়ার নামটা দেখে বিরক্ত আরও বাড়ল। কল রিসিভ করে পুনরায় বিছানায় শুয়ে ফোনটা কানে ঠেকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, কি হয়েছে?
শাহরিয়ারও সমানতালে ঝাঁজের সাথে বলল, কতবার কল দিয়েছি তোমায়, কল ধরো না কেন? বাইরে ছিলাম, ফোন নিয়ে যাইনি। গ্রোসারি শপে গিয়েছিলে? জ্যোতির পুরো কুচকে গেল। আপনি জানলেন কি করে? পরক্ষণেই বিদ্যুৎ গতিতে জ্যোতির মাথায় কথাটা খেলে গেল। স্পাই লাগিয়েছেন আমার পেছনে? শাহরিয়ার নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, নতুন জানো, শুরুতে তো বলে দিয়েছে। আপনি মানুষ? জানেন ওই গুন্ডামার্কা লোকটাকে দেখে আমি কত ভয় পেয়েছিলাম? গুন্ডা? কে গুন্ডা? আপনার স্পাই। লোক রেখেছেন পেছনে, ভালো কথা। একটু ভদ্রগোছের কাউকে রাখতে পারলেন না? তুমি দেখে ফেলেছো ওকে? যে পিকুলিয়ার বেশভূষা অন্ধ না দেখে চিনে ফেলবে। মেজাজটাই খারাপ হয়ে গেল শাহরিয়ারের। রাকিবকে বারবার করে বলে দিয়েছে কোনো ক্রমেই যেন জ্যোতির চোখে না পড়ে। গদ্ধবটা সেটাও ঠিকঠাক করতে পারল না। রাকিবের ক্লাস তো সে পরে নিবে, এখন আরো গুরুত্বপূর্ণ কথা আছে তার। আসল কথা আসো, তুমি আর বাইরে যাবে না। যা যা দরকার আমাকে ফোন করে জানাবে, আমি লোক দিয়ে পাঠিয়ে দেব। কেন? কেন বাইরে যেতে পারবো না কেন আমি? আশ্চর্য, তোমার শরীরের কন্ডিশন জানো না তুমি? শাহরিয়ার, আমি প্রেগনেন্ট, প্যারালাইজড না। আপনি কি মনে করেন দুনিয়ার সব অন্তঃসত্ত্বা মহিলারা সারাদিন শুয়ে বসে কাটায়? আমি আবার সেটা কখন বললাম? বাইরে ওয়েদার যেরকম, এই অবস্থায় বের হলে যদি রাস্তায় পড়ে যাও তখন কি হবে, সেজন্যই মানা করেছে। জ্যোতির হঠাৎ রাগ ভুলে হাসি পেল শাহরিয়ারের কথা শুনে। শাহরিয়ার তার জন্য এতটা উদ্বিগ্ন হয়নি আগে কখনো। ভালোই লাগলো তার। পরক্ষণে আবার ঝাঁজের সাথে বলল, তাহলে আপনাকে কেন বলবো? আমার আব্বুর সামর্থ্য আছে আমাকে দরকারি জিনিসপত্র এনে দেওয়ার। জাস্ট শাট আপ। নিজের বইয়ের ভরণ পোষণে তার বাপের উপর দিব? আমাকে কি তোমার বোনলেস মনে হয়? বললেস তো আপনি সত্যি সত্যি, মনে করার তো কিছু নেই। দেখো জ্যোতি, খোঁচা মেরে কথা বলবে না, এসব আমার সহ্য হয় না। আমাদের মধ্যে যা কিছু হয়ে যাক না কেন, উই আর স্টিল হাজব্যান্ড ওয়াইফ। পরে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। নিজের দায়িত্ব পালন করছে, তোমার উপর দয়া দেখেছে না কোনো? দায়িত্ব তো আপনার আরো অনেক কিছুই ছিল। সেসবের বেলায় তো নির্বিকার ছিলেন, এবং আপনার মধ্যে যে দয়া মায়ার ছিটে ফোটাও নেই সেটা আবার জানি না আমি। শাহরিয়ার পাল্টা শাসিয়ে কিছু বলতে চাইলো, আটকে গেল। মেজাজ খারাপ করা যাবে না। যদি ইচ্ছে করে তাকে রাগাচ্ছে, নিজেকে শান্ত করে বলল, বাবার বাসায় গিয়ে তোমার মুখে খই ফুটছে? ওয়েল, আমারও সমস্যা নেই, করো বার্গেনিং যত মন চায়। তোমার সাথে অন্য কথা বলার আছে। যদি চুপ করে থাকে শাহরিয়ার বলে, ইয়ে, আঙ্কেল এসেছিলেন গতকাল আমার অফিসে। যদি ঝট করে শোয়া থেকে উঠে বসে। আব্বু? হুম। যদি উত্তেজিত হয়ে বলল, কি কথা হয়েছে আপনাদের? আব্বুকে কি বলেছিলেন আপনি? কালকে সারাদিন এই জন্যেই আব্বুর মেজাজ এমন ছিল। তোমাদের বাবা মেয়ের কি আমাকে ব্লেম করা ছাড়ার কোনো কাজ নেই? আপনি অনেক ভদ্র মানুষ তো, তাই ব্লেম করা লাগে। ক্যাজুয়াল কথাবার্তা হয়েছে। আসলে একটু রাগারাগি হয়েছিল বলতে গেলে। আঙ্কেল রাগ করে চলে গিয়েছিলেন অফিস থেকে। মানে কি নিয়ে রাগারাগি হয়েছিল? শাহরিয়ার হঠাৎ খেপে উঠল। সব নষ্টের গোড়া তুমি। আগে আমার মাথা খেতে, এখন নিজের বাবার মাথাও খাচ্ছ। যদি হতভম্ব হয়ে গেল। আচ্ছা শোনো, আমি আসলে রাগারাগি করতে চাইনি আঙ্কেলের সাথে, অনিচ্ছাকৃতভাবে হয়েছে। তুমি আঙ্কেলকে আমার তরফ থেকে সরি বলে দিও। যদি মেজাজ তেতে উঠল মুহূর্তেই, দাঁত কিরমির করে বলল, কেন ভুল করেছেন আপনি? ক্ষমাও আপনি নিজের মুখে চাইবেন। আমাকে ভায়া কেন বানাতে চাইছেন আপনি? কি নিয়ে কোন পর্যায়ে রাগারাগি হয়েছে সেটা কি আমি দেখেছি? যদি রেগে মেগে বলল, তুমি তোমার বাবার বাসায় আছো, এর জন্য বলছে। আঙ্কেল মনে হয় না আমার ফোন ধরবে। শাহরিয়ার, ডু ইউ নো ইউ আর সিক পারসন, মেন্টালি সিক? শাহরিয়ার হতভম্ব হয়ে বলল। তুমি আমাকে পাগল বলছো? কথার মাঝখানে যদি ফোন কেটে দিয়েছে ততক্ষণে শাহরিয়ার অবাক হয়ে ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বেয়াদব, গুরুজনদের কথা শোনো না। গনে গনে 8 বছরের বড় হয়ে আমি এই মেয়ের। রাতের খাবার খেতে সবাই বসেছে একসাথে। জ্যোতি খাবার নেড়েচে দেখছে, খাওয়া বাদ দিয়ে ভেবে দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে কিছু একটা বলতে যাচ্ছে। আব্বু, তুমি শাহরিয়ারের সাথে দেখা করতে গিয়েছিলে? হামজা সাহেবের খাওয়া থেমে গেল। রত্না থেমে গেলেন। হামজা সাহেব মেয়ের দিকে তাকিয়ে বলেন, তুমি জেনেছো কিভাবে? শাহরিয়ার ফোনে বলেছিল। হামজা সাহেব কোনো কথা বলেন না, খাবারে মনোযোগ দিলেন। জ্যোতি পুনরায় জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে কি কথা কাটাকাটি হয়েছিল? উনি তোমায় সরি বলেছেন যা হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। হামজা সাহেব শীতল চোখে জ্যোতির দিকে তাকালেন, কাটকাট গলায় বললেন, জ্যোতিমা শোনো, ভালো হয় শাহরিয়ার সাথে তোমার কন্ট্যাক্ট না রাখলেই।
অনেক কিছুই আগের মতো নেই, তাই তোমার উচিত তাদের থেকে দূরত্ব মেনটেন করা। জ্যোতি চুপ করে গেল। রত্নার পছন্দ হলো না স্বামীর কথা, কিন্তু জ্যোতির সামনে কোনো রকম তর্কেও জড়ালেন না তিনি। বাকিটা সময় নীরবেই কাটল। কেউ টু শব্দ না করে খাবার সেরে উঠল। জ্যোতি নিজের ঘরে গিয়ে চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়ল। মন খারাপ হচ্ছে তার হুট করেই। তার জীবনটা আসলে আগের মতো নেই। জীবন সঙ্গী নিয়ে সবার মনেই কত জল্পনা কল্পনা থাকে। জ্যোতিরও তো তার ব্যতিক্রম ছিল না। হাসি খুশি একটা সংসার চেয়েছিল সে। আসলে যে মেয়েগুলো জীবনে শুধু একটা সংসার চায়, বেছে বেছে সেই মেয়েগুলোরই কেন যেন একটা সংসার হয় না। কার্টেসি ইসরাত ইতি। রত্না মেয়েকে এক নজর দেখে স্বামীর কক্ষে গেলেন। স্ত্রীকে দেখে হামজা সাহেব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। রত্না একটু দম নিয়ে পড়লেন। আপনি জ্যোতিকে যে কথাটা বলেছেন সেটা কি ঠিক? হামজা সাহেব বুঝতে না পেরে বললেন, কোন কথা? শাহরিয়ারের সাথে যোগাযোগ না রাখার কথা? ভুল কি বলেছি? রত্না দ্রুত স্বামীর পাশে বসল। আপনি না হয় জ্যোতির জীবন থেকে শাহরিয়ারকে সরিয়ে দেবেন, কিন্তু জ্যোতির সন্তানের জীবন থেকে কিভাবে সরাবেন? একজন বাবাকে তার সন্তানের জীবন থেকে আলাদা করা যায়? আপনি পারতেন জ্যোতিকে ছাড়া আলাদা থাকতে? কারো উপর এমন কোনো জুলুম করবেন না যেটা আপনি নিজে সইতে পারবেন না। হামজা সাহেব চল শক্ত করে বলেন। শাহরিয়ার আর আমাকে মেলানোর চেষ্টা করবে না রত্না। রত্না কেমন তাচ্ছিল্য করে বলল, বিয়ের কিছু বছরের মধ্যেও আমার যখন কোনো সন্তান হচ্ছিল না, তখন আপনার করা ব্যবহার আমি ভুলিনি। যাকগে, ইতিহাস না ঘাটে আপনি যা বলেছেন সেটা আমার চোখে অনুচিত। বাচ্চাটা জ্যোতির একার না, শাহরিয়ারও। তাই শাহরিয়ার খোঁজ খবর নেওয়ার জন্য যোগাযোগ করাটা দোষের কিছু না। বলে রত্না সেখান থেকে উঠে চলে গেলেন। হামজা সাহেব বিস্মিত হয়ে রত্নার যাওয়ার পথে তাকিয়ে রইল। এক সপ্তাহ পর শাহরিয়ার মহসিনের সাথে দুষ্টামি করছিল। এক গাদা খেলনা এনে দিয়েছে ভাগ্নিকে। মামা ভাগ্নের খুনসুটির মধ্যেই মাহিরা এসে বসলো তাদের সাথে। শাহরিয়ার মাহিরাকে দেখে বলল, রাজীব কল দিয়েছিল? সে তো প্রতিদিনই 3-4 বার দেয়। বউ বাচ্চা ছাড়া তার নাকি কিছুই ভালো লাগে না। শাহরিয়ার মুড হুট করে অফ হয়ে গেল। এই এক সপ্তাহে জ্যোতির সাথে তার মোটে 2বার কথা হয়েছে। লাস্ট কথাও হয়েছে 2 দিন আগে। জ্যোতি মানা করে দিয়েছে এত ঘন ঘন ফোন দিতে। জ্যোতির ভাষ্যমন্তে এত ফর্মালিটি মেনটেন না করলেও চলবে। ভাবির সাথে কথা হয়েছে তোমার? মাহিরা যেন আগুনে ঘি ঢালল। না। শাহরিয়ার ভোতা কণ্ঠে উত্তর দিল। মাহিরা অবাক হয়ে ভাইয়ের দিকে তাকালো। লাস্ট কবে কথা হয়েছে তোমার ওর সাথে? 2 দিন হয়েছে। তুমি এর মধ্যে আর যোগাযোগ করনি? আশ্চর্য। শাহরিয়ার তেতে উঠে বলল, তোর ভাবি নিজে কথা বলতে চায় না, রেগুলার কল দিতে মানা করে দিয়েছে। তাহলে আমি কি কচু খেতে কল দিব? আজব। ভাইয়ের মেজাজ আজ করতে পেরে মাহিরা দ্রুত টপিক চেঞ্জ করলো। আচ্ছা শোনো, আমি কাল পরশু বাসায় চলে যাব। রাজীব আসবে নিতে। শাহরিয়ার একটু আগের মেজাজ নিয়ন্ত্রণ করে বলল, এত তাড়াতাড়ি চলে যাবে? আর কিছুদিন থাকতে? এবার তো এসেছি অনেকদিন পর। না, আর থাকা সম্ভব না। আম্মু বারবার ফোন দিয়ে যেতে বলছে। আমাকে আর মহসিনকে অনেক মিস করছে বেচারি। শাহরিয়ার কথাটা শুনে একটু থমকালো। মাহিরার শাশুড়ি মাহিরাকে ভীষণ আদর করেন, একেবারে মাথায় তুলে রাখেন। এটা জানে শাহরিয়ার, এবং হুট করে আজ প্রথমবার এই বিষয়টা জ্যোতির সাথে রিলেট করার চেষ্টা করলো শাহরিয়ার। ফারিয়া জ্যোতিকে এক প্রকার অপছন্দই করেন। শুরু থেকেই এক প্রকার তাচ্ছিল্য করে এসেছেন। এই যে জ্যোতি এতদিন ওর বাবার বাসায়, ফারিয়া একবারও জ্যোতির কথা জিজ্ঞেস করেনি শাহরিয়ারের কাছে। শুধু বাচ্চার কথায় যা একটু মাঝে মধ্যে জিজ্ঞেস করেন। শাহরিয়ারের ভিতরে এক প্রকার অশান্তি শুরু হলো। মাসখানেক পর শাহরিয়ার এসেছে মিরপুরের মৌলভী সাহেবের কাছে। শাহরিয়ারকে দেখে মৌলভী সাহেব ভীষণ খুশি হলেন। আরে শাহরিয়ার যে, আসো আসো, অনেকদিন পরে দেখলাম তোমাকে। শাহরিয়ার সৌজন্যমূলক হাসি দিয়ে বসলো ভদ্রলোকের পাশে। কিছুক্ষণ কুশল বিনিময়ের পরে মৌলভী সাহেবকে প্রশ্ন করলেন, তা এতদিন পর কি মনে করে, কোনো দরকার ছিল? শাহরিয়ার লজ্জা পেল। আসলেই সে দরকারে এসেছে। শাহরিয়ারকে লজ্জায় পড়তে দেখে মৌলভী সাহেব দ্রুত বলেন, আরে আরে, আমি সেভাবে বলিনি।
আমার মনে হলো তুমি কোনো সমস্যায় পড়েছো। আর আমি তোমাকে আগেও বলেছি, কোনো সমস্যায় পড়লে নিঃসংকোচে আমার কাছে আসবে। শাহরিয়ার সংকোচ নিয়ে বলল, আসলে সমস্যা নিয়ে এসছে। আপনি তো জানেন, সম্ভবত আমার আর স্ত্রীর ব্যাপারে। মৌলভী সাহেব শুনলেন মনোযোগ দিয়ে শাহরিয়ারের কথা, কিছু বলেন না দেখে শাহরিয়ারই বলল, আচ্ছা, বাচ্চা আর কতদিনের মধ্যে তালাক দেওয়া যাবে? মৌলভী সাহেব কিছুক্ষণ থম মেরে বসে রইলেন, তারপর বলেন, তুমি কি চিন্তিত? তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে চাইছো? শাহরিয়ার উসখুস করে বলল। ও নিজেই চাইছে। তুমি চাইছো? শাহরিয়ার এবার ভিন্ন উত্তর দিল। আমার পরিবার এটাই চাইছে। মৌলভী সাহেব অবাক হয়ে শাহরিয়ারের দিকে তাকালেন। তোমার কি হয়েছে শাহরিয়ার? আমি তোমাকে একই প্রশ্ন 2 বার করলাম, অথচ একবারও তুমি সেটার জবাব না দিয়ে কে কি চাইছে সেসব বলছো। শাহরিয়ার থমকে গেল। শাহরিয়ার, ছোটবেলায় তুমি আমার কাছ থেকে কোরআন শিক্ষা নিয়েছিলে। তুমি আমার সবচেয়ে ভালো ছাত্রগুলোর মধ্যে একজন ছিলে, তাই তোমাকে আমি স্নেহ করতাম একটু বেশি। তাই তোমার এই অবস্থায় আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। শাহরিয়ারের মাথা নত হয়ে এলো, উচ্চারণ করতে পারল না কিছুই। দেখো শাহরিয়ার, তালাক এমন একটা বিধান যেটা বৈধ তো অবশ্যই, কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয়। আমাদের ধর্মে কিছু কিছু জিনিস হালাল, কিন্তু সেসব থেকে বিরত থাকতেই বলা হয়েছে। তালাকও সেসবের মধ্যে একটি। আমি যা বুঝলাম, তুমি নিজেই নিশ্চিন্ত নও তুমি কি করতে চাও। সেখানে তালাকের মতো একটা বড় সিদ্ধান্ত হেয়ালিকতা করে নেওয়ার কোনো মানেই আমি দেখি না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? শাহরিয়ার মাথা নেড়ে সায় জানাই। তুমি নিজেকে প্রশ্ন করো, বিষয়টা কি একেবারে আবশ্যক হয়ে দাঁড়িয়েছে তোমার কাছে, নাকি কিছু ভুলের কারণে এমন একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে যেগুলি সংশোধনযোগ্য? শাহরিয়ার চুপ মেরে রইল। মস্তিষ্কে তার শত চিন্তার ঝড় বইছে। জ্যোতির খালা মুক্তা এসেছেন জ্যোতিদের বাসায় বেড়াতে, সাথে তার ছেলে নওশাদ এসেছে। মুক্তা কথায় কথায় শাহরিয়ার জ্যোতির কথা তুলেন। রত্না বিরক্ত হলেও চুপ করে রইলেন। তার বোনকে নিতান্ত সরল মনেই মনের দুঃখের বিষয়টা জানিয়েছিলেন। এখন নিজেরই আফসোস হচ্ছে তার কেন জানাতে গেলেন। আসলে এসব বিষয়ে চেপেও থাকে না। এলাকায় তাদের আরও আত্মীয় স্বজন আছে, কারো না কারোর মাধ্যমে ঠিকই ঘটনা চাউর হয়ে যেত। সত্যি সত্যি বাচ্চা হওয়ার পর আলাদা হয়ে যাবে জ্যোতি? রত্না দায়সারাভাবে মাঝপথে উত্তর দিলেন। মুক্তা গুরুতর বলেন, দেখি আল্লাহ কি করে। বাচ্চাটা শুধু শুধু রাখছে জ্যোতি। ওই ছেলের সাথে তালাক নিলে বাচ্চাটা কেন নিচ্ছে বোকার মতো? রত্না বিতৃষ্ণা নিয়ে বলল, আমার সামনে বলেছেন, জ্যোতির সামনে বলবেন না। ওই ছেলের সাথে তালাক হলেই ভালো হবে। আমাদের মেয়েটারে কি কষ্টই না দিছে ওর পুরো গোষ্ঠী। ওই ঘরে আর পাঠানোর দরকার নেই। জ্যোতিরে এখনো আমি নিজের মেয়ে মানি, এখনো আমার আপত্তি নেই। ঈদের পর জ্যোতির আর নওশাদের বিয়ের ব্যবস্থা করলে। রত্না এবার অধৈর্য হয়ে বসা থেকে উঠে দাঁড়ালেন। আপা, আমার মেয়ে এখনো বিবাহিত, এখনো তালাক হয় নাই ওর। জ্যোতি এখনো একজনের নিকাহতে আছে। এই কথা তোলাটা কি খুব দরকার? এটা স্পষ্টত গুনাহ, তওবা করুন। মুক্তা বেজার হয়ে বললেন, রাগ করলি? আমি তো ভালোর জন্য বলছি, আমার কথাটা ভেবে দেখিস। যদি বাগানের দোলনাটাই বসে দোল খাচ্ছিল। মৃদু বাতাস বইছে, আকাশটাও মেঘলা। যখন তখন বৃষ্টি নামতে পারে, এই আবহাওয়াটাই জ্যোতির সবচেয়ে প্রিয়। বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটুকু নওশাদ হঠাৎ করে সেই সময় সেখানে চলে এলো। জ্যোতি অপ্রস্তুত হলো ভীষণ। এ সময় এখানে আশা করেনি সে নওশাদকে। দ্রুত নিজের মাথায় কাপড় দিল। নওশাদ জ্যোতির কাছাকাছি এসে দাঁড়ালো। পায়ে পায়ে কেমন লাজুক হেসে প্রশ্ন করলো, কেমন আছো জ্যোতি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? নওশাদের হাসি হাসি মুখটা যেন বিদীর্ণ হয়ে গেল নিমিষে। শুষ্ক কণ্ঠে বলল, আমিও আলহামদুলিল্লাহ। বলে দুজনেই চুপ। জ্যোতি মনে মনে ভীষণ বিরক্ত। নওশাদ জ্যোতিকে পছন্দ করত, এটা জ্যোতি জানে। খালাও জ্যোতিকে নিজের ছেলের বউ করার জন্য উৎসাহী ছিলেন। নওশাদের জন্য খালা প্রস্তাবও দিতেন, কিন্তু এর আগেই শাহবাজ পরিবার থেকে জ্যোতির জন্য প্রস্তাব এলো।
জ্যোতিরও বিয়েটা হয়ে গেল। এটা নিয়ে খালা অনেকদিন রাগ করেছিলেন। পরে রত্না কিভাবে যেন বোনের মান ভাঙিয়েছেন। নওশাদের মনে জ্যোতিকে নিয়ে এখনো কিছু আছে কিনা জ্যোতি জানে না, কিন্তু নওশাদ তার আশেপাশে থাকলে জ্যোতির ভীষণ অস্বস্তি বোধ হয়। এই মুহূর্তে তাই বোধ করছে। নওশাদ হঠাৎ বলা শুরু করলো। শুনেছি তোমার। আম্মু ডাকছে, মনে হচ্ছে আমি যাই। জ্যোতি নওশাদকে বাক্য সম্পূর্ণ করতে না দিয়ে দ্রুত বলল, তারপর এক প্রকার সটকে পড়ল সেখান থেকে তড়িঘড়ি করে। নওশাদ হতাশ হয়ে জ্যোতির যাওয়া দেখতে লাগলো। দুদিন পর শাহরিয়ার আধা ঘন্টা লাগিয়ে লম্বা একটা শাওয়ার শেষে তোয়ালে দিয়ে গা মুছতে মুছতে বের হলো। মিররের সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে হঠাৎ ভাইব্রেশনের আওয়াজ পেয়ে মিরর দিয়ে বেডে তাকালো। কল এসেছে দেখে দ্রুত বেডের কাছে গিয়ে হাতে নিল ফোনটা। স্ক্রিনে ইলিয়াস নামটা জ্বলজ্বল করছে। এটাকে রাকিব ভাবাটার বদলে নিয়োগ দিয়েছে সে। কল রিসিভ করে কানে ঠেকিয়ে বলল, হ্যাঁ বলো। স্যার, আমি আধা ঘন্টার বেশি সময় ধরে আপনাকে কল করে যাচ্ছি, কল ধরছেন না একবারও। শাহরিয়ার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কি হয়েছে? কোন ইমার্জেন্সি? স্যার, ম্যাডাম অনেকক্ষণ আগে ওনার মাকে নিয়ে বাসা থেকে বের হয়েছেন। মানে কোথায় যাচ্ছে জানতে পেরেছো? শাহরিয়ার এক প্রকার চেঁচিয়ে জিজ্ঞেস করল। সিএনজি ড্রাইভারকে সদর হাসপাতালের কথা বলতে শুনেছি, এজন্যই আপনাকে বারবার কল দিচ্ছিলাম। ও নো। আচ্ছা তুমি রাখো, আমি বের হচ্ছে। বলে ফোনটা বেডে ছুঁড়ে মারল এক প্রকার শাহরিয়ার। 10 মিনিটের মধ্যে কোনো মতে তৈরি হয়ে শাহরিয়ার নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল উদ্ভ্রান্তের ন্যায়। মস্তিষ্কে হানা দিচ্ছে ভীষণ ভয়ানক ভাবনাগুলো, যেগুলো শাহরিয়ার ভাবতেও চাইছে না। মনে এক অশানী সংকেত ডাকছে বারংবার তার। জ্যোতির পেটে এক গাদা চিপচিপে ধরনের লীলচে ঠান্ডা জেল দিয়ে ট্রান্সডুসার নাড়াচাড়া করছে একজন মহিলা সনোগ্রাফার। সামনের মনিটরে মানব ভ্রূণের সাদা কালো হালকা অবৈ দৃশ্যমান হচ্ছে, সাথে রত্না বসে আছেন। হঠাৎই কেবিনে হুড়মুড় করে কেউ একজন ঢুকলো। এই এই এখানে হচ্ছে কি? তবে বিস্মিত হয়ে তাকিয়ে দেখলো শাহরিয়ারকে। রাগী মুখের অবৈ অদ্ভুত হয়ে গিয়েছে তার। পিছন পিছন দরজায় থাকা মেয়েটাও ঢুকে কাচুমাচু হয়ে বলল, ম্যাম, আটকাতে চেয়েছি কিন্তু সবাইকে এক প্রকার ধাক্কিয়ে ভেতরে ঢুকে পড়েছে। শাহরিয়ার ক্রুদ্ধ হয়ে বলল, অ্যাবর্শন করার জন্য এসেছো তাই না? এই আপনি আপনি কিভাবে সায় দিচ্ছেন এটা? হ্যাঁ, মামলা করবো আমি, আপনাদের সবার নামে মামলা করব। এই হাসপাতাল একেবারে বন্ধ করে দেব। একদমে উত্তেজিত হয়ে কথাগুলো বলে হাঁপাতে লাগলো শাহরিয়ার। মহিলার নাম রেবেকা। তিনি হতভম্ব হয়ে একবার জ্যোতিদের একবার শাহরিয়ারকে দেখছেন। জ্যোতি অপ্রস্তুত হয়ে শুষ্ক কণ্ঠে মিনমিন করে বলল, বাচ্চার বাবা। রেবেকার রাগার কথা থাকলো, তার ভীষণ হাসি পেল পাগলাটে ধরনের এই পুরুষটির আচরণে। আপনি প্লিজ শান্ত হন মিস্টার শাহবাজ, আপনি শান্ত হন। এখানে কে অপারেশন করাচ্ছে? এখানে তো আলট্রা করানো হচ্ছে বাচ্চার কন্ডিশন দেখানোর জন্য। ওই যে মনিটরে তাকান, আপনাদের বাচ্চাকে দেখা যাচ্ছে। হার্টবিট শুনবেন বাচ্চার? শাহরিয়ার মনিটরে তাকালো। মুহূর্তে যেন সে একেবারে শীতল হয়ে গেল। নিজেকে ভারশূন্য লাগছে তার। ওই যে মনিটরে আবছা ছোট্ট একটা দেখা যাচ্ছে, ওইটাই তার সন্তান। সত্যি ভীষণ বিস্ময় নিয়ে এগিয়ে গেল শাহরিয়ার মনিটরের দিকে। স্ক্রিনে আলতো করে হাত রাখলো, যেন অনুভব করতে চাইছে তার সন্তানকে। রেবেকা আবার বললেন, হার্টবিট শুনবেন বাবুর? শাহবাজ মাথা ঝাঁকিয়ে সায় জানে। দ্রুত শিশুদের মতো রেবেকা লোকটার অভিব্যক্তি দেখে ঠোঁট চেপে হাসি আটকায়। তারপর ফিল্টার ডলপার এগিয়ে দেয় শাহরিয়ার দিকে। শাহরিয়ার সেটা নিয়ে কানের কাছে ধরে। ভিতর থেকে একটু ছন্দ ভেসে আসছে। শাহরিয়ার যেন অন্য জগতে চলে যায় শুনতে শুনতে। যত শোনে মন ভরে না কিছুতেই। শুনতে পেরেছেন? শাহরিয়ারের সঙ্গীত ফিরে আসে। জি। পরক্ষণে উত্তেজিত হয়ে হড়বড় করে বলে, ডাক্তার ওকে বিশ্বাস করবেন না, ও তো বাচ্চাটা রাখতেই চাচ্ছে না। ও অপারেশন করতে বললে যদি। রিল্যাক্স মিস্টার শাহবাজ, রিল্যাক্স। রেবেকা মাঝপথে থামিয়ে দেয় শাহরিয়ারকে। আপনার ওয়াইফ প্রায় 4 মাসের অন্তঃসত্ত্বা। এই সময় অ্যাবর্শন করায়ও না কেউ, সিরিয়াস কন্ডিশন ছাড়া। পুরোপুরি রিস্কি। সবচেয়ে বড় কথা, আপনার ওয়াইফের এই রকম কোনো ইন্টেনশন নেই। আপনি রিল্যাক্স হন।
শাহরিয়ার যেন একটু শান্ত হলো। পরক্ষণেই জ্বলন্ত দৃষ্টিতে তাকালো জ্যোতির দিকে। যদিও পুরোটা সময় ভুরু কুচকে তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে আছে। ক্ষণ কয়েক পলক্ষীনভাবে তাকিয়ে রইল তারা পরস্পরের দিকে। প্রথমে শাহরিয়ার চোখ ফিরিয়ে নিল। সাময়িক অবসান ঘটল তাদের নীরব স্নায়ু যুদ্ধে। হাজবেন্ড তোমার অনেক কেয়ার করে তাই না? টিস্যু দিয়ে উদরে থাকা থকথকে পদার্থগুলো মুছতে মুছতে প্রশ্ন করল রেবেকা। বাচ্চা। ছোট্ট করে উত্তর দিল জ্যোতি। রেবেকা ভুরু কুচকে বলল, তোমার করে না? না করলে এভাবে হন্তদন্ত হয়ে আসতো? তাদের পরোয়া শুধু বাচ্চাকে নিয়েই, বাকি সব উচ্ছনে যাক, তাদের কিচ্ছু যায় আসে না। জ্যোতি চল শক্ত করে বলল। রেবেকা আর প্রশ্ন করলেন না। জ্যোতির মনস্তাপ কিছুটা অনুভব করতে পারছেন তিনি। হাসপাতাল থেকে বের হয়ে দেখল শাহরিয়ার গাড়ি নিয়ে তখনও দাঁড়িয়ে আছে। জ্যোতি সেটা দেখো সম্পূর্ণ উপেক্ষা করে রত্নাকে নিয়ে দাঁড়ালো রাস্তার পাশে সিএনজির জন্য। শাহরিয়ার মেজাজ খারাপ করে হর্ন বাজাতে লাগলো লাগাতার। আশেপাশে মানুষ তির্যক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। জ্যোতি দাঁত কিরমির করে বলল,